পরের দিকে হঠাৎ করে এই মাহবুব কামালের যন্ত্রণায় তো আমি লেখা বন্ধ করে দিলাম। এই মাহবুব কামাল পরে শুরু করলো আলী, আওয়ামী লীগকে আলী লেখা যাবে না, অথচ তারা হরহামেশা আওয়ামী লীগকে আলী, আমি লিখছি সবচেয়ে বাজাদ লেখা যাবে না, বিএনপি লিখতে হবে। 5ই সেপ্টেম্বর 2023 লিখলাম, 11 মাস পরে গণেশ উল্টাইল, ইনু সাহেব এসে গেলেন, কলমা পড়লেন। আরও থাকতে চেয়েছিলেন, হয়তো যেভাবে হোক পারে না আর কি। আওয়ামী লীগ নিষিদ্ধের যেটা বললেন, এটা আমি সবসময় বলে আসতেছি, ভোটের মাধ্যমে পার্টিকে উইডা হইতে দেন। মুসলিম লীগ তো নিষিদ্ধ করা লাগে নাই, তো আলীকে মুলি হইতে দেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাক। এই যে কতগুলো দল, এরা সাংবাদিক হলেও তারা সাংঘাতিক, সবটাতে যেতে পারে। কখন কোথায় সুবিধা নেবে সেটা নেবে, এটা সুবিধাবাদীদের বেলায় কিছু বলে লাভ নেই। এখন যদি আমার মাথার মধ্যে থাকে লুটপাট করব, সেটা তো অন্য কথা। জিয়াউর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। তেলের সংকটের একটা সিস্টেমের কথা তিনি বলেছেন যে জোর বেজোর সংখ্যা অনুযায়ী সেটি করা যায় কিনা এবং একদিন ছুটির দিন রাখা যায় কিনা, তাতে যদি সংকটটা কিছুটা কাটানো যায়, এরকম সিস্টেম কি ডেভেলপ হতে পারে কিনা? ইতিমধ্যে আমরা রেশনিং সিস্টেমগুলো আসলে দেখছি। সরকার এটা ভাবছেন, কারণ মাঝখানে তো খেয়াল করে থাকবেন যে অফলাইন অনলাইনে স্কুল করার একটা চিন্তাও ছিল, করোনার সময় যেভাবে হয়েছে। সেটা এখন জোর বেজোরের জায়গায় ফুয়েল কার্ড দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। তো উনি যেটা বললেন, এগুলা সাজেশনের মধ্যে একটা আসতে পারে, একদিন জোর একদিন বেজোর। কিন্তু সমস্যা হইল, ভান্ডারে যদি না থাকে, আপনি একদিন জোর দিলে জোরের যে বিরাট লাইন হবে সেটা পরিমাণ আপনি দিতে পারবেন কিনা। এটা তো শুধু গাড়িটাকে আপনি ভাগ করলেন, একদিন অফ করলেন আর বাকিগুলো 3 দিন করে জোর বেজোরে ভাগ করলেন। আমার শিল্প কারখানা যদি ভান্ডারে থাকে সেখানে তো গাড়িটা, এখন এই জ্বালানি তেল প্রায়োরিটি কোথায় পাবে, কোন খাতের জন্য আগে দিতে হবে? আপনার উৎপাদনশীল কলকারখানা এটা বেশি বিবেচ্য হবে, নাকি প্রাইভেট গাড়ি চালানোর জন্য সেটা বিবেচ্য হবে? হয়তো যারা আপনার ওই ভাড়ায় খাটে রাইড করে তাদের হয়তো জীবিকার একটা প্রশ্ন আছে, কিন্তু অন্যান্য বেশিরভাগ গাড়ি তো ব্যক্তিগত গাড়ি যে পরিমাণে হয়েছে, সেগুলোতে তো একটা ভীষণ রকমের চাপ পড়েছে। আমি যেদিন পেনশন বিক্রি করে গাড়ি কিনি 2008 সালে, সেদিন আমার স্ত্রীকে বলছিলাম যে এই দেশে আর কারো গাড়ি বাকি থাকবে না, কারণ আমি যদি কিনতে পারি তাইলে গাড়ি ছাড়া কেউ থাকবে না। এখন দেখি তো সবার কাছে গাড়ি আছে, এত পরিমাণে গাড়ি আছে যে আমি বেশিরভাগ ক্ষেত্রে হেঁটে যাই, টেম্পুতে যাই, 10 টাকা 10 টাকা, হয়তো 1 নাম্বার 10 নাম্বার, বা হেঁটে চলে গেলাম, কিন্তু সবাই তো গাড়িতে যাচ্ছে। তো এই প্যাটার্নটা যদি, অভ্যাসটার থেকে যদি একটু লাগাম টানা না যায়, নিজে যদি একটু কন্ট্রোল না হন, কোনো সরকার জোর করে কাজ হবে না। জি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ইন্টারিম সরকারের সময় আসলে অর্থনৈতিক অবস্থাটা বেশ নাজুক ছিল, আমরা তখন দেখেছি। ইনভেস্টমেন্ট ছিল না স্বাভাবিকভাবেই, সে সময় আসলে থাকে না ইনভেস্টমেন্ট। ব্যবসায়ীরা অনেক ধরনের আশঙ্কায় পড়েছিল এবং চাকরির ক্ষেত্রটা নিয়ে সবাই এক ধরনের টেনশনের মধ্যে ছিল যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এই সরকার আজকে তিনি বলেছেন যে প্রায় 5 লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নানা ধরনের কার্ডের কথা আমরা দেখছি, যে কৃষক কার্ড থেকে শুরু করে হেলথ কার্ডের কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে। সেটি এই সময়ের জন্য আসলে কতটা উপযোগী, এবং সেই সাথে অনেকের আশঙ্কা তৈরি করছে যে এত পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটি সামাল দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা আমাদের আছে কিনা। এটা বলার আগে আমি ওই সাংবাদিক প্রসঙ্গে যেটা আসছে একটু আমার বলা, সেটা হইল, আমরা একসময় তো এমন সাংবাদিকও দেখেছি মিডিয়াতে যে শেখ হাসিনার গণভবনের পুকুরে পুঁটি মাছ হাতির সমান ডিম দিয়ে কিনা সেটা ফলাও করে করছে। তো তারা আবার সুযোগে এখানে আসা আবার মিশে যাচ্ছে না। এরা সাংবাদিক হলেও তারা সাংঘাতিক, সবটাতে যেতে পারে। কখন কোথায় সুবিধা নেবে সেটা নেবে, এটা সুবিধাবাদীদের বেলায় কিছু বলে লাভ নেই। আমরা কদমবুসি সম্পাদকের কথা শুনেছি স্বাধীনের পর বঙ্গবন্ধুর আমলে, তারপরে কদমবুসি এমপি দেখি, এদের কোনো নিয়ম নীতি থাকবে না। যারা নীতির ক্ষেত্রে আপোষ নাই, এটা এক শ্রেণী থাকবে, আর যাদের আপোষের ক্ষেত্রে নীতি নাই তারা আরেক শ্রেণী থাকবে। অতএব এটা নিয়ে আমাদের এই দেশের চরিত্রে বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। আর এখন যেটা আপনি বললেন যে কোনটার দিকে প্রায়োরিটি দিতে হবে, মানে এই সময়ের জন্য এই কার্ডগুলো আসলে কতটা উপযোগী, কার্ডগুলো, এবং সেই সাথে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, 5 লক্ষ কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সেই অবস্থা, অর্থনৈতিক অবস্থা আমাদের সাপোর্ট করা আছে কিনা।
কার্ডের বিষয়ে কিছু আছে রাজনৈতিক অঙ্গীকার থাকে জি এবং সেটা জনপ্রিয়তা ক্রেডিবিলিটি ধরার জন্য রাইট অর রং আই প্রমিসড আই উইল ইমপ্লিমেন্ট। কেমন এই যে প্রথম ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে, এই ফ্যামিলি কার্ড কি যাদেরকে দেয়া হচ্ছে ঠিকমতো স্ক্রুটিনি হচ্ছে কি না সেটা কে দেখবে, বাট কমিটমেন্ট ফুলফিল করতেছে, দিস ইজ গুড সাইড। কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার দ্বারা তাদেরকে কি আবার ওই যে নির্ভরশীল করে ফেলতেছে কি না, হাত পাঁচা শ্রেণীতে বাড়াই দিচ্ছে কি না। হ্যাঁ, পজিটিভ দিক হলো সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাড়বে, কিন্তু প্রতি পরিবারের মধ্যে 2,500 করে টাকা দিয়ে আপনি তাদেরকে অনেকটা বলিষ্ঠ হইতে ভিক্ষুকে পরিণত করার চেষ্টা যাচ্ছেন কিনা সেগুলো দেখার ব্যাপার আছে। এর আগে একবার আমরা গৃহহীনদেরকে গৃহ দেওয়ার ব্যাপার স্যাপার দেখলাম না, কর দেওয়া হচ্ছিল। এগুলো সময়ে একটু দেখা যাবে। এখন যেটা সেটা হইলো পলিটিক্যাল কমিটমেন্ট ফুলফিল করার জন্য একটা চেষ্টা আছে, সেটা করতেছেন। এটা কতটুক দরকার, সামর্থ্য আছে কি না 5 লক্ষ। জি আমি এই সরকার ক্ষমতায় আসার পরে বলছি যে হুট করে মন্তব্য না করা ভালো, একটু অপেক্ষা করতে হবে। কারণ তারেক সাহেব যে ক্ষমতায় আসতেছেন এটা তো ভোট হওয়ার আগেই এটা জানাজানি হয়েছে, এবং ভোট হওয়ার আগেই তো তাকে যেভাবে রিসিভ করে আনছে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, সে সামনে তো দেখা গেল যে উনি ইরানের খোমেনির চাইতেও বেশি জনপ্রিয় হয়ে আসছেন। বলে আসলেন না, এবং ওনাকে করডনিং করে আনার সময় রশি দিয়ে আর্মিরা যেভাবে আনছে 3 ঘন্টা পর্যন্ত লাগিয়ে, তো এগুলো নিয়ে তো বিভিন্ন রকমের কথা আছে। এটা কেন বলে সিকিউরিটি, সিকিউরিটি হলে 8-10টা ভালো চৌকস গাড়ির মধ্যে তো হুট করে নিয়ে আসতে পারে, এত সময় কেন? এগুলো পলিটিক্যাল এজেন্ডা আছে। ইউনুসের সাথে কিভাবে কার চুক্তি হয়েছে, লন্ডন বৈঠকে ইউনুস কিভাবে ললিপপ ধরিয়ে দিয়েছেন ওনাকে, সেই ললিপপের মধ্যে যে খলিলের পদত্যাগ দাবি করছিল বিএনপি বাজাদ, তারা আবার সেই খলিলকে দিয়ে তারেক সাহেবকে রিসিভ করিয়েছে। ওই খলিল আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। বলে যে ভারত এবং আমেরিকা দুইটাকে ট্যাকেল করার জন্য বা ইউনুসের প্রতিনিধি হিসেবে পুশ করেছে। রাজনৈতিক খেলের মধ্যে একটু ওয়েট করতে হবে, এবং সরকারের মধ্যে বিলাস বহর 50 জনের মতো মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পরে আরও উপদেষ্টা হয়েছে অনেকগুলো, তারপরে যাইয়া চিহ্নিত নৈতিকতাবিহীন এবং করাপ্ট এই জাতীয় লোক তো আসছে। রাজনীতি করতে গেলে কিছু পোষণ করতে হয়, আমাদের জন্য খেটেছে দেবে, সামর্থ্য আছে কি না সেটা হচ্ছে বিষয়। সে সামর্থ্য হবে আপনি কোন খাতে এখন বিনিয়োগ করবেন। ইউনুসের আমলে নাই বলছেন, ইউনুসের সরকারটা তো সরকারি না, ওটাকে সরকার হিসেবে হয়, ওটা হইলে একটা মাস্তান, তার ক্ষমতার লোভ ছিল, হি ওয়াজ পাওয়ার লাভার, হি ওয়াজ মানি লাভার, সুযোগ পেয়েছে আসছে। এবং এটা আমি চ্যালেঞ্জ করি বলে আমি তো 11 মাস আগে লিখেছি যে এবার অস্বাভাবিক সরকার হইলে হি ইজ কামিং। ঠিক 5ই সেপ্টেম্বর 2023 লিখলাম, 11 মাস পরে গণেশ উল্টাইল, ইউনুস সাহেব এসে গেলেন, কলমা পড়লেন। আরও থাকতে চেয়েছিলেন, হয়তো যেভাবে হোক পারে না আর কি। তো ওনার সরকার দিয়ে আপনি কিছু ভাববেন না, কতগুলো অপদার্থ লোক নিয়েছে, এই যে হামে এখন মরতেছে, পরে যে টিকে আসে নাই কেন, খেয়াল ছিল না কেন? খেয়াল করার মতো বুদ্ধি থাকতে হবে তো। যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে কে, তার পছন্দের ছিল, হয়তো বানিয়ে দিয়েছে। হে কি স্বাস্থ্য বুঝে না টিকা বুঝে? এই জাতীয় লোক দিয়ে ইউনুস কোনো রকমের দামাচাপা দিয়ে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে, ওইটা বলে। এখন কি করবেন? নাও মেজরিটি পার্টি হিসাবে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসছেন, উৎপাদনশীল খাতে কতটুক বিনিয়োগ আনতে পারবেন সেটার উপর নির্ভর করবে ওই কর্মসংস্থান। আর ইন্টারনালি পাওয়ার আমাদের যেটা বললেন, ইন্টারনালি নিজস্ব রাজস্ব, নিজস্ব রাজস্ব আয়ের জন্য রাজনৈতিক সরকারের বা যে সরকার থাকে তার সদিচ্ছা অনেক খুবই বেশি জরুরি। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, তার কাছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চিঠি দিয়েছেন, তিনি সেটি তার ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন। সেখানে তাকে তার প্রশংসা করা হয়েছে নানাভাবে, তার কন্টেন্টগুলো দেখা হয়, তিনি যেভাবে কথা বলেন, তবে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে। কিন্তু সেই চিঠিটা আসলে তার জন্য আসলে পজিটিভ নাকি নেগেটিভ, এই চিন্তা ভাবনাও তো আসলে আসছে অনেকের মাথায়, যে এটিকে আসলে তিনি পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন, বা এটিতে কোনো বার্তা আছে কিনা যে তিনি তার কাজ আগের মতো করে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। না, প্রাইম মিনিস্টার তো অত্যন্ত সচেতন। উনি দেখেন, এখন ধরেন আজকের আলোচনায় যদি ওনার মনে হলো যে আমি এই ক্ষেত্রে ঠিকভাবে বলিনি, বলতে পারেন। এটা ব্যক্তিগত পর্যায়ে যদি চিঠি দেয় বা ফোন করে, আমি জানি যে অনেক সাংবাদিককে উনি
ফোনে কথা বলছেন। তো এটা তো আমি মনে করি ভালো, কারণ এই এক্সচেঞ্জগুলো, কারণ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সাধারণত একটু বিচ্ছিন্ন থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি অনেক বেশি মানে একদম জনবান্ধব, সাংবাদিক বান্ধব, মিডিয়া বান্ধব, সেটা তো খুব ভালো জিনিস। এবং আমরা ওনার গত 1-1.5 মাসে যদি কার্যক্রম দেখি, যে উনি অনেক সময় রাস্তায় নেমেও ওর সাথে কথা বলছেন, কোন সংবাদ সম্মেলনে যে যারা ক্যামেরা পার্সন বাচ্চাদের সাথে হ্যাঁ কথা বলছেন। তো এখন ধরেন আজকে এখানে আলোচনা করলাম, আমার যদি কোথাও ভুল হয় উনি যদি বলেন আমি তার সাথে ডিসকাস, কথা হলো যে উনি আলোচনা করতে চান এখানে কিনা, উনি আশঙ্কা বা নির্দেশ, ভয়ের কিছু নেই, বিগত অভিজ্ঞতাগুলো আসলে কোনো রকম সাংবাদিকদের ভয় নেই। জন্য আমি তো যাচ্ছে। মানে না এখন পর্যন্ত নেই, যখন হবে তখন আমি বলবো যে আর উনি যদি মানে রেস্ট্রিকশন আরোপ করতে চাইতেন, তাহলে তো সে তার তো প্রেস উইং আছে, তার প্রেস উইং আছে, সরকারের গণমাধ্যম আছে, তথ্য মন্ত্রণালয় আছে, অনেক রকম উইং আছে, যারা সে তার আরোপ করতে মাধ্যমে চান, মানে হস্তক্ষেপ করতে চান, তাহলে তারা তার কিন্তু সরাসরি নিজে বলার কিছু ছিল না। পার্টিসিপেট করে না, তখন উনি এজেন্সি দিয়ে করেন। আরেকটু ছোট বিষয় নিয়ে একটু এটা জানতে ভালো জিনিস চাইবো, একটা অভিজ্ঞতার কথা একটু। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে না এরকম একটা চিন্তা ভাবনা করেছিল যারা আওয়ামী লীগের আছে, যে নিশ্চয়ই বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে বা তারা যেভাবে রাজনীতি করতে পারছে না সেই বিষয়টি থেকে হয়তো বা তারা বের হতে পারবে। অনেকেই আমরা দেখেছি যে যখন আসলে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, অনেক জায়গায় আওয়ামী লীগের যে কার্যালয়গুলো আছে তার তালাগুলো খুলে ফেলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে এবং এখন আমরা দেখলাম যে আইন করা হয়েছে, সংসদের মাধ্যমে আইন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধের যে বিষয়টি। সেখান থেকে আওয়ামী লীগের যারা আছেন তারা হতাশ হয়েছেন, তারা বলছেন যে এটি আসলে আমরা প্রত্যাশা করিনি। না, সঠিক, এটা কোনো রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ করা, আইন করে নিষিদ্ধ করা, এটা তো একদমই গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এটা অবশ্যই নিন্দনীয়, এটা হইতে পারে না। কারণ আপনি তো এই তকমাটা কেন লাগাবেন, যেটা অধ্যাদেশ জারি করে ইউনূস সরকার সমালোচিত হয়েছে, আইন করে তো বিএনপি সরকারও সমালোচিত হবে। আমি মনে করি যে এটা কোনো রাজনৈতিক দল, এটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই পড়ে যে প্রত্যেকটা দলের রাজনীতি করার মানে অধিকার আছে। এখন কোনো দলের কেউ যদি অপরাধ করে তার বিচারের অধিকারও আছে, কিন্তু তাই বলে আপনি দল নিষিদ্ধ করতে পারেন না, প্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারেন না। সুতরাং আমি মনে করি যে এইটা বিএনপিকে ভোগাবে, এই প্রশ্নটা বহুকাল ধরে অসংখ্য ধন্যবাদ। বিএনপিকে তাড়া করবে। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু আসি। এই সরকার আসার পর থেকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, জ্বালানি সংকটের আলোচনা আমরা করেছি, সেই সাথে আমরা বলছিলাম যে শিশুদের যে হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি সেটিও আমাদের এক ধরনের আশঙ্কার মধ্যে ফেলে গেছে। এই সরকারকে আসলে আর কোন কোন প্রস্তুতিটা এই মুহূর্তে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, সামনে কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে? ওটা বলার আগে আমি যে মাহবুব কামাল যে বললেন চিঠি পেয়েছেন, উনি কি যুগান্তরে সেই মাহবুব কামাল? জি জি, হ্যাঁ, আগে জাসদ করতেন। জি জি, এই মাহবুব কামাল তো আমার লেখা সম্পাদনা করতেন। আচ্ছা, তো আগে আমার যে লেখাগুলো উনি ছাপতেন, আলী বাজাদ বাংলা লিখতাম যে, সেগুলো পরের দিকে হঠাৎ করে এই মাহবুব কামালের যন্ত্রণায় তো আমি লেখা বন্ধ করে দিলাম। এই মাহবুব কামাল পরে শুরু করলো আলী, আওয়ামী লীগকে আলী লেখা যাবে না, অথচ তারা হরহামেশা আওয়ামী লীগকে আলী আমি লিখছি সবচেয়ে, বাজাদ লেখা যাবে না, বিএনপি লিখতে হবে। তারপরে যাইয়া এইটা আমাদের সম্পাদকীয় নীতিমেলা নাই, ওইটা নাই, বললাম যে সম্পাদকীয় নীতিমেলা দেন। তার তো মাথার মধ্যে একটু ঝামেলাও থাকে, বলা শুরু করলে হয়তো থামতে চায় না, আবার হয় সময় সুযোগ। আর আওয়ামী লীগ নিষিদ্ধের যেটা বললেন, এটা আমি সবসময় বলে আসতেছি, ভোটের মাধ্যমে পার্টিকে উইডা হইতে দেন। মুসলিম তো নিষিদ্ধ করা লাগে নাই, তো আলীকে মুলি হইতে দেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাক। এই যে কতগুলো দল মরে গেছে না আস্তে আস্তে, এগুলো আছে নাকি? ওই যে একটা ডক্টর কামালের গণফোরাম, সিদ্ধান্তটা জনগণের থাকুক, জনগণের থাকুক। এটা নিষিদ্ধ করতে গিয়ে একটা প্রতিশোধমূলক স্প্রিয়া প্রকাশ হয়ে গেল। ইউনূস তার সুবিধার জন্য করেছে প্রতিশোধ, কারণ হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস হাসিনাবাজি করেছে। কিন্তু তারেক রহমান সাহেব তো সেটা করতে পারেন না। আর ওদের যে ব্যাপারটা পৈতৃক উত্তরাধিকারটা দেখতে হবে। প্রেসিডেন্ট জিয়া তো ওপেন করে দিয়েছে বাকশালের পরে, সেটা খেয়াল রাখতে হবে। বাকশাল করে একদল করে বললে বঙ্গবন্ধু নিজে মরলেন, আমাদের মারলেন, কেমন? এবং বাকশালটা হয়ে গেছিলো, এখন মির্জাফের মতো বিশেষণ হয়ে গেল। তো সেই জায়গায় এটা কেমনে এরা করে? এখন এটা কুবুদ্ধি কারা দিল, ডুবাচ্ছি। আমাদের সময় একেবারে দর্শক আছে, তারাও আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্ন আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি দুটোই আমাদের সংকট। আমি রাজবাড়ী জেলার অত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি। এখানে প্রচুর এই যে আপনার ইয়ার করে দিচ্ছে, বা এই সরকার, বর্তমান সরকার প্রচুর ইয়ার করে দিচ্ছে। তার মধ্যে আমরা পিস রাখে এবার করছি, কিন্তু সেখানে বিদ্যুৎ নাই বলতে 3 ঘন্টা পরে 1 মিনিট 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, তারপরে বিদ্যুৎ থাকে না। আর আমাদের যে তেলের সংকট, আমরা এখন এখানে প্রচুর পাটের চাষ হয় এই রাজবাড়ী জেলায়, কিন্তু আমরা কোথাও কোনো জিভের পাচ্ছি না। এই যে ভোগান্তি, এটা কবে নিরসন হবে? এই সরকার বলছিল যে আমরা কৃষকদের কার্ড দেব, গ্রীষ্মের কাঠ দেবো, এসব কাঠের দরকার নাই। আমাদের তেল এবং এই বিদ্যুৎ, এই দুটোর দেওয়ার জন্য কি ব্যবস্থা করবেন আপনারা বলবেন কি? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। আমি মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। দুটো প্রশ্ন আমার আর দুটো প্রশ্ন হচ্ছে কি, 1 নম্বর প্রশ্ন হলো, যেহেতু অর্থনৈতিক রাজনৈতিক একটা সংকট এবং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির উপরে কথা বলবো। জি। আগামীতে এই যে কোরবানি আসতেছে, কিছুদিন পরে কোরবানিতে আমাদের দেখেন গরুর গোস্ত আমরা এক সময় সাত সরকারের টাইমে 30 টাকা কেজি গরুর গোস্ত খাচ্ছি, 30 টাকা কেজি, 40 টাকা কেজি। আর গরু চামড়ার দাম ছিল 4 থেকে 5,000 টাকা। আর আজকে 800 টাকা কেজি গরুর গোস্ত, আর চামড়া ফেলে দেওয়া লাগে। এবারও কি চামড়া ফেলে দেওয়া লাগবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কি, এই যে কিছু সাংবাদিক আছে দেখলাম বিগত সরকারের বিপক্ষে কথা বলে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছেন। এটা কি বিপক্ষে কথা বলার জন্য উপদেষ্টা নাকি দেশপ্রেমিকের জন্য উপদেষ্টা, এটা আমার প্রশ্ন। আরো একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা জনাব বদিউর রহমান সাহেবের কাছে। জি। বর্তমান তেলের যে একটা সংকট কিংবা অগোছালো ভাবে না করে, এটাকে কি আপনার গাড়ির নাম্বার প্লেট উপর জোর এবং বেজোর, একদিন জোর একদিন বেজোর, আর সপ্তাহে একদিন আপনার ডে অফ, এরকম কোন একটা সিস্টেম করা যায় কিনা, যদি করা যায় একটু যদি বলেন। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু প্রথম দর্শকের কাছে যে প্রশ্ন ছিল সেটি নিয়ে একটু আসতে চাই। আব্দুল ওয়াহাব মন্ডল, তিনি প্রশ্ন করেছিলেন, তিনি যে এলাকায় থাকেন সেটা একেবারে গ্রামাঞ্চল। তিনি বলছেন সেখানে বিদ্যুতের সংকট আছে, জ্বালানির সংকট আছে। তিনি বলছেন যে তার এলাকায় প্রচুর পাটের চাষ হয়, সেখানে সম্ভবত পাটকলও আছে বা এই ধরনের কিছু একটা। সেখানে তিনি বলছিলেন যে বিদ্যুতের এই যে সংকট, সেখানে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা মূলত আসলে বিদ্যুৎটা নিয়মিত চান, তারা চান জ্বালানির সংকট আসলে দূর হয়ে যাক। সেটা নিয়ে কথা বলবেন কিনা? না, এটা তো মাছ ধরার যে ট্রলারগুলো বসে আছে, মাছ ধরতে যেতে পারছে না সাগরে তেলের অভাবে, স্বাভাবিকভাবে কৃষিকাজেও একই অবস্থা তৈরি হয়েছে। এটা মানে আর যদি কিছুদিন কন্টিনিউ করে, এটা দেশের কৃষি অর্থনীতির উপর বিরাট একটা মানে বিপর্যয় হবে। এটার প্রভাব অনেক দূর, হয়তো আমরা এখনো বুঝতে পারতেছি না যে এটার সংকটের গভীরতা। কেউ কেউ অবশ্য বলেছেন যে জ্বালানি সংকটের যেই অবস্থাটা তৈরি হয়েছে, এটা কাটতে সময় লাগবে। কিন্তু ওই যেটা হয় কি, ধরেন আপনি খুব সংগঠিতভাবে এটাকে মোকাবেলা করার মতন মানে আমাদের মেকানিজম নেই, আমাদের মানসিকতাটা নেই। এই একটা সমস্যাটা হলো এই। এবং সংকট আসলে তো সবাইকে মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে একযোগে কাজ করা, ওইটার অভাব আমাদের এখানে। আর একজন দর্শক ছিলেন, তিনি মুক্তার আলী বগুড়া থেকে, তিনি প্রশ্ন করেছেন যে আমরা এরশাদের সময় 30 টাকা কেজি গরু মাংস খেয়েছি, কিন্তু আমরা চামড়া বিক্রি করতে পেরেছি, কিন্তু ইদানিং আমরা 800 টাকা কেজি গরু মাংস খেলেও চামড়া বিক্রি করতে পারছি না, ফেলে দিতে হচ্ছে। এবারের ঈদেও কি এরকম সংকট হতে পারে কিনা? এটা আগাম মন্তব্য করা ঠিক না। তো সংকটের আমাদের যেটা ধারাবাহিকতা দেখি, ধারাবাহিকতাটাই থাকে, ব্যতিক্রমটা হয় না। ভালো যদি হয় তাহলে অবশ্যই এটা ভালো। এবং এটা প্রশ্নটা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যদি আগের থেকে এটা নোটিশে এনে যদি ব্যবস্থা নেয় খুব ভালো হবে, কারণ এখনো যথেষ্ট হাতে সময় আছে। আরেকটা প্রশ্ন ছিল, এটা একান্ত এই আলোচ্য বিষয় না, গত সরকারের বিরোধিতা করে এখন কেউ আসছে, এটা কোনো সাংবাদিক তো সমস্যা কোথায়? না, বিরোধিতা করার জন্যই কি তারা পুরস্কৃত হয়েছেন কিনা, এমন প্রশ্ন করেছেন তিনি। সেটা কেন হবে? এটা যার যার মতাদর্শের ব্যাপার। আমি যদি মনে করি যে আমি দল করব, তা আমি সে দল করব, তখন আমি সাংবাদিকতা করব না।
কিন্তু কোনো সুবিধা নেওয়ার জন্য না। কারণ দেখেন দলমত নির্বিশেষে গত যদি বিরোধিতাটা যৌক্তিক হয় তো সেইটা সঠিক ছিল কিনা এটা এটাও বলতে হবে। দেখার বিষয়, জি। কে কোন সুবিধা নিল মানে কি সুবিধা মানে সরকারের কোনো দায়িত্ব নিলেই কি সুবিধা, বরং তার তো রেসপন্সিবিলিটি অনেক বেশি। একদম। সে তখন সেই দায়িত্বটা নিয়ে দায়িত্বটা পালন করা এটা কোনো সুবিধার ব্যাপার না। আমি মনে করি এটা অনেক বেশি রেসপন্সিবিলিটি। ধরেন আমাকে চট করে একটা মন্ত্রী বললো, আমি এটা হলাম তা না, বরং আমার রেসপন্সিবিলিটি বাড়লো। একদম। আমি লোকজন সামাল দিতে পারবো কিনা, আমি দায়বদ্ধতার আমি জায়গা বেড়ে ওইটা যাওয়া। দায়িত্ব পালন করতে পারবো কিনা, তখন তো চাপটা বাড়লো। জি। এখন যদি আমার মাথার মধ্যে থাকে লুটপাট করব, সেটা তো অন্য কথা। জি। তো আমি এইটা একটু- আসলে খুব মানে প্রশ্নটা আমি একটু সাদামাটা হয়ে গেল। বলে শেষ, আমার প্রশ্ন উত্তর আজকে নিতে পারলাম না, নিশ্চয়ই আমরা এই আলোচনায় আবারও ফিরবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজনে যুক্ত হবার জন্য।